আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে শেখ হাসিনার আদালত অবমাননা মামলার শুনানিও আজ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দুদিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর ফের বৈঠক, সংস্কার ও জুলাই সনদ প্রণয়নই আলোচনার লক্ষ্য। গণ অভ্যুত্থানের আগেই দেশ পরিবর্তনের ভাবনা ছিল শিক্ষার্থীদের। কোটা আন্দোলনের সূত্র ধরে সংঘবদ্ধ হয় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি। নীতিগত সিদ্ধান্ত নেই, একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। সরকারি কর্মচারী হাসপাতালে হাসি ফিরল ঠোঁট ও তালুকাটা ৭৬ শিশুর। ক্যাম্পেইনে অংশ নেন ১২ দেশের সার্জন। আগে তো অনেক লাগতো, খারাপ দেখা যাইতো, অনেক কষ্ট লাগতো, অন তো ঠিক হয়ে গেছে, অন ভালো লাগে। আমার ছেলে আমাকে বাবা বলে ডাকতেছে, আমার সামনে কিছু খাইতে পারতেছে, ঠিক আছে, যা কিছু খাইতো না দেশে হতো। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। সকালেই এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউশন জানায় এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, শেখ হাসিনার এমন বক্তব্যে আদালত অবমাননা মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ। দর্শক, মানবতা বিরোধী অপরাধ মামলার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, দুটি বিষয়ে জানতে চাই। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার নতুন কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা, এবং দ্বিতীয় যে প্রশ্নটি আপনার কাছে রয়েছে, শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি কখন নাগাদ হতে পারে? ইশরাত, যে আশুলিয়া যে লাশ পোড়ানোর মামলা, সেই মামলার তদন্ত প্রতিবেদন বা অভিযোগ যেটি, সে ফর্মাল চার্জ কিন্তু ইতোমধ্যে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং ট্রাইব্যুনাল ২-এ কিন্তু ১১টা এটি শুরু হওয়ার কথা। সেই সুবাদে বলতে পারে এখন ১১টা বেজে আরও ২ মিনিট পার হয়ে গিয়েছে। সেই সুবাদে এখন কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা শুনানি। এবং আজকে শুনানিতে কিন্তু যে আশুলিয়ায় মোট ১৬ জনকে অভিযুক্ত করে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে এবং ১৬ জনের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সে নিয়ে কিন্তু আদালত তুলে ধরবেন প্রসিকিউশন টিম। এবং আমরা জানি যে সেখানে যে মোট ৬ জনকে পুড়িয়ে মারার বা হত্যার পর পোড়ানোর অভিযোগ রয়েছে এবং এর মধ্যে একজন আহত অবস্থায় ছিল এবং তাকেও কিন্তু সেই আগুনে পুড়িয়ে মারা হয় এমন অভিযোগ কিন্তু প্রসিকিউশন টিম আমাদেরকে জানিয়েছিল। এবং যেমনটা বলছিলাম যে জুলাই আগস্টে ১৪০০রও বেশি যে মানুষ হত্যা করা হয়েছে, সব নারকীয় ঘটনার যেন নৃশংসতা যেন ছাড়িয়ে যায় সাভারের এই ঘটনা। এবং মানুষকে হত্যার পর পুড়িয়ে সেই প্রমাণ বিনাশের চেষ্টা কিন্তু এখানে রয়েছে। এবং এই মামলায় কিন্তু সেখানকার সেই সাবেক এমপি সাইফুল সহ আবদুল্লাহ হিল কাফি পুলিশ কর্মকর্তা সহ মোট ১৬ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং শুনানি কিন্তু ১১টা শুরুর কথা রয়েছে। সেই সুবাদে বলতে হবে যেহেতু ১১টা বেজেই গিয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। এর বাইরে আরেকটি রয়েছে, সেটি ট্রাইব্যুনাল ১-এ, সেটি হচ্ছে শেখ হাসিনার আদালত অবমাননার মামলা। এবং সেই মামলাটিতে আমরা দেখি যে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন একটি কথোপকথন ভাইরাল হয়েছিল ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সূত্র ধরে কিন্তু এই আদালত অবমাননার মামলা হয় এবং এই মামলা কিন্তু শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন, তিনি হয়েছিল এবং তিনি এসেছেন এবং আজকে কিন্তু এই মামলারও শুনানি হবে। ইশরাত, মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ফের বৈঠক শুরু হবে আজ। দুদিন বিরতির পর আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠক। আজকের আলোচনায় নতুন কোনো বিষয় রাখা হয়নি। আগের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলোই গুরুত্ব পাচ্ছে আলোচনায়।
ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন। এর আগে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ জানান, জুলাই মাসের মধ্যেই কমিশন একটি সনদে পৌঁছাতে চায়, তবে সেটি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে। আজ 2 জুলাই 2025, ঠিক 1 বছর আগে শেখ হাসিনা পতনের কাউন্টডাউন শুরু হয়েছিল। এ সময় আন্দোলন, শাহবাগ অবরোধ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ধাপে ধাপে কোটা আন্দোলন রূপ নেয় গণজোয়ারে। জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে উঠে এসেছে বেশ কিছু অপ্রকাশিত তথ্য। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব আন্দোলনের পেছনের সেসব পরিকল্পনাগুলো। জুলাইয়ের 1 তারিখে যখন আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের যে আন্দোলনটি শুরু হয়, তানজিনা তামিম হাফসা 24-এর কোটা আন্দোলনের প্রথম দিন থেকেই যে কজন নারী সামনের সারিতে থেকেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। রক্তাক্ত জুলাইয়ের বহু নেপথ্যের ঘটনার সাক্ষী তিনি। যমুনা টেলিভিশনের সাথে স্মৃতিচারণায় হাফসা বলছিলেন গণ অভ্যুত্থানের সূচনা লগ্নের সেসব কথা। আন্দোলনটা শুরু হয়েছিল জুনে এবং সেই সময় কিন্তু 2-1 দিন মুভমেন্ট হয়েছে এবং এর পরবর্তীতে এটা আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে। তখন কিন্তু বিভিন্ন প্ল্যান করছিলাম যে আমাদের এই পুরো আন্দোলনের নাম কি হবে এবং কিভাবে নাম দিলে এই আন্দোলনটাকে সবার একটা এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে। সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1 জুলাই রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয়, সেখান থেকেই আসে 3 দিনের কর্মসূচি। পরদিন অর্থাৎ 2 জুলাই বেলা 2:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গণপদযাত্রা শুরু করে বিপুল সংখ্যক শিক্ষার্থী। ক্যাম্পাস ঘুরে এদিন শাহবাগ মোড় অবরোধ করে তারা। প্রশ্ন হলো, আন্দোলনের দ্বিতীয় দিনেই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে একত্রিত করা সম্ভব হয়েছিল কিভাবে? কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম, যার কারণে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে। যার কারণে যারা আন্দোলনটা শুরু হয়েছিল তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এবং কমিউনিকেট করে কানেক্ট হই আমরা তাদের সাথে। এবং আমরা এই ঈদুল আজহার যেই বন্ধটা ছিল, এই বন্ধের মধ্যেই আমরা মোটামুটি সারা দেশে একটা কমিউনিকেশন মেনটেন করি এবং আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নেই যে আমরা যে কোনো আমাদের যেই যৌক্তিক দাবি রয়েছে, এই যৌক্তিক দাবির আন্দোলনে আমরা সবাই একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ছাড়িয়ে বিক্ষোভ ছড়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর ধীরে ধীরে আরও সংঘবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। জুলাইয়ের আরেক সম্মুখ যোদ্ধা রিফাত বলছিলেন, কেবল 36 দিনে নয়, দেশ নিয়ে শিক্ষার্থীদের চেতনার শুরুটা হয়েছিল আরও আগে থেকে। আমরা এক বাসায় থাকতাম, একসাথে স্ট্র্যাটেজি মেক করতাম, যেটা হয় আর কি, একসাথে থাকা, একসাথে খাওয়ার যে আত্মিক একটা বন্ধন গড়ে উঠেছিল। কিছু জিনিস, একটা মুভমেন্ট, একটা গণ অভ্যুত্থান তৈরি করার জন্য কী কী এলিমেন্ট লাগে সেইটা আমরা গিয়া পর্যবেক্ষণ করেছিলাম, আমরা বোঝার চেষ্টা করেছিলাম। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। ছাত্রলীগের একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হবে, যারা আসলে দীর্ঘদিন যাবত তো নির্যাতিত, তো সবাই তো আসলে মন থেকে ছাত্রলীগ করে নাই। 2 জুলাই শাহবাগ মোড় ঘণ্টাখানেক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে বিকেল 5টার দিকে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের চাওয়াটা ছিল খুবই সাধারণ। 56% কোটা সংস্কার করে চাকরি হতে হবে মেধার ভিত্তিতে। তবে এই স্বাভাবিক চাওয়াটিকে যৌক্তিকভাবে সমাধানের বদলে সরকারের একের পর এক হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ পুঞ্জীভূত হয়, যা ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের 8ম দিনের সংলাপ। কথা বলছেন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। করেছি যে বিভিন্নভাবে নিজস্ব দলীয় অবস্থান অবশ্যই সকলের আছে, তার পাশাপাশি আপনারা দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টাগুলো লক্ষ্য করেছি। কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। সেদিক থেকে
একদিকে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা এখানে একত্রিত হই যে আমাদের বন্ধুদের হারিয়েছি, আমাদের কর্মীদের হারিয়েছি, আমাদের ভাই বোনদের হারিয়েছি। অনেকেই আহত অবস্থায় আজকেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতা নয়, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা এখানে আসি, চেষ্টা করি, আপনারা সাংগঠনিকভাবে চেষ্টা করেন। সেই জায়গায় হচ্ছে আশার বিষয় কতটা। সবসময় প্রতিদিন আমরা হয়তো অর্জন করছি না কিছুই, আবার অর্জন করছি, পরস্পরকে জানছি, বুঝছি, কাঠামোগুলোর কথা বিবেচনা করছি, সাফল্যের জন্য চেষ্টা করছি। সেই কারণে আমি আশাবাদী যে আমরা এক জায়গায় পৌঁছতে পারবো। কেননা যে দায় এবং দায়বদ্ধতা সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ এটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। সেই আশাটা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের কার্যক্রম শুরু করব। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। এখনো আপনাদের কাছে নিশ্চয়ই সবার কাছে আজকের আলোচ্য সূচি পৌঁছে গেছে। আমি গণমাধ্যমের বন্ধুদের প্রতি অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আপনাদের কাজ যদি দ্রুত শেষ করেন তাহলে আমরা আমাদের দিনের কার্যসূচিতে যেতে পারি। দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এরই মধ্যে অনুষ্ঠান স্থলে জড়ো হতে শুরু করছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হতে যাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে ব্যালটের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ার কথা রয়েছে। জেলা কমিটিতে দলের ত্যাগী ও যোগ্যতার মূল্যায়ন হবে বলে প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। তেইশ বছর পরে আজকে জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে, এজন্য আমরা কলাপাড়া উপজেলা বিএনপি অত্যন্ত গর্বিত। দীর্ঘদিন পর আমাদের কমিটি হবে, যার কারণে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে আমরা যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে পারি। আজকে পটুয়াখালী জেলা বিএনপির ভিতরে যে উচ্ছ্বাস, যে উল্লাস, যে আনন্দিত আমরা। চট্টগ্রামের হালি শহরে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে র্যাব। আটক করা হয়েছে চক্রের মূল হোতাকে। অভিযানের পরিবার নিয়ে বসবাসের আড়ালে বাসায় অভিনব কায়দায় বানানো অবৈধ টেক দুনিয়ার সন্ধান পায় র্যাব। চট্টগ্রামের হালি শহরে সচল হয়েছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি ডিভাইস। একসাথে একই স্থানে মিলছে অনেকগুলো সিম সচলের সিগন্যাল। গতকাল দিনভর এমন সিগন্যাল পাচ্ছে এনটিএমসি ও বিটিআরসির বিশেষ টিম। এরপর হালি শহরের পুরো এলাকা জুড়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব সদস্যরা। মধ্যরাতে হালি শহরের বি ব্লকের এই বাসার সামনে এসে এনটিএমসির ভিওআইপি সরঞ্জাম ডিটেক্ট ডিভাইস জানান দেয় এই ভবনেই রয়েছে অপরাধী। সবশেষ ভবনের 9 তলার একটি ফ্ল্যাটে মেলে এসব সরঞ্জাম। কয়েক হাজার সিম, ডজনেরও বেশি ডিভাইস ও শত শত ইন্টারনেট মডেম জব্দ করা হয় একটি কক্ষ থেকে। আটক করা হয় এই চক্রের অন্যতম হোতা মিজানকে।
তথ্য ছিল যে একটা বাসার থেকে অবৈধভাবে ভিওআইপি বিজনেস পরিচালনা করা হচ্ছে। তো সেই তথ্যসূত্র ধরে আজকে আমাদের এই অভিযানটা পরিচালনা করা এবং আমরা আজকের এই অভিযানে একজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি এবং সেই সাথে আমরা বিপুল পরিমাণে ভিওআইপি ব্যবসার সাথে জড়িত ইকুইপমেন্টস ক্যাপচার করতে সক্ষম হয়েছি। র্যাব বলছে সিমগুলো সংগ্রহ করা হয়েছে অবৈধ উপায়ে। প্রতিটি সিমই অন্যের নামে রেজিস্ট্রেশন করা। 1000 টাকার বিনিময়ে এমন 20টি সিম সংগ্রহ করত চক্রটি। ভিওআইপি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে আসলে বিদেশে যে কল করা, ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে এটা কাউন্ট হয় মেইন কল হিসেবে, যেটা আমরা অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলে জানতে পারলাম। এসব ডিভাইসের কারণে প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সিম সরবরাহকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিটিআরসির। আসামি যেটা বললো, ওর যে হিসাব সেটা যেখানে 1 টাকা হয় সেখানে সে 75 পয়সা করে দিচ্ছে অপারেটরকে, আর 25 পয়সা করে তার প্রতি মিনিটে লাভ হচ্ছে। সে হিসাবে তার প্রতি মিনিটে, এখানে যেহেতু সিম সংখ্যা অনেক বেশি, 10,000 অ্যারাউন্ড প্লাস মাইনাস, এখন ওই সিমগুলি দিয়ে প্রতি মিনিটে যে কথা বলতেছে, এই প্রতি মিনিট ওয়াইজ তার 25 পয়সা করে লাভ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে এমন একাধিক চক্র। তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কারো মুখে ফিরল হাসি, কারো মুখে ফুটেছে কথা। সফল অস্ত্রোপচারের পর ঠোঁট ও তালুকাটা ৭৬ রোগীর দুনিয়া এখন আনন্দে ভরা। রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে দেয়া হয় এই সেবা। ছিলেন 12 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। 6 বছর পর সন্তানের মুখে প্রথম বাবা ডাক, তাই বাবার হৃদয় জুড়ে এখন শুধুই মুগ্ধতা, আনন্দ। 5 দিন আগে জন্ম থেকে কাটা তালুর অস্ত্রোপচার হয়েছে জুনায়েদের। ভাব প্রকাশে তার এলোমেলো শব্দগুলো এখন স্পষ্ট ভাষা। ঠান্ডা হয়ে গেছে আমার, কলিজা ঠান্ডা। আমার আর কিছু চাওয়া নেই যে আমার ছেলে আমাকে বাবা বলে ডাকতেছে, আমার সামনে কিছু খেতে পারতেছে, ঠিক আছে, যা কিছু খাইতো না দেশে। জুনায়েদের পরিবারের মতো এমন সুন্দর মুহূর্ত ফিরে পেয়েছে 76টি পরিবার। ঠোঁট ও তালু কাটা শিশুদের অস্ত্রোপচার হয় রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে। রোগীদের বয়স ছিল 3 মাস থেকে 12 বছর পর্যন্ত। আগে তো অনেক লাগতো, খারাপ দেখা যাইতো, অনেক কষ্ট লাগতো। অন তো ঠিক হয়ে গেছে, অন ভালো লাগে। মেয়ে কথা বলতে পারতো না, এটু করতে পারতো না, খাওয়া দাওয়া অনেক অসুবিধা হইতো। আল্লাহ দিলে অপারেশন হয়েছে, আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে। আমাদের তো টাকা পয়সা অতটা নাই, ভাবছিলাম যে অনেক টাকা পয়সা হয়তো বা লাগবে, সে কারণে আমরা আগাই নেই, মানে আসি নেই সার্জারির জন্য করি নেই। এমন রোগীদের নিয়ে কাজ করে স্মাইল এশিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের হয়েই 3 দিনের এই ক্যাম্পেইনে অংশ নেন 12 দেশের সার্জনরা। একসঙ্গে 4টি ওটি টেবিলে চলে অস্ত্রোপচার। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করতে চায় সরকারি কর্মচারী হাসপাতাল ও সাজেদা ফাউন্ডেশন। যে শিশুর এটা থাকে, সে নিজেকে অত্যন্তভাবে নিজেকে একটু ডিমোরালাইজড মনে করে, তো এর মাধ্যমে যদি সে একটা স্বাভাবিক সুন্দর চেহারা যখন পাবে, নিঃসন্দেহে তার খুবই ভালো লাগবে এবং এইরকম কাজের একটা অংশ হতে পেরে সরকারি কর্মচারী হসপিটাল অত্যন্ত আনন্দবোধ করছে। জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা যে সমস্ত শিশু আছে তাদের জন্য বিনামূল্যে সার্জারি করার জন্য আমরা স্মাইল এশিয়া সিঙ্গাপুর ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের ডক্টরস এবং তাদের টিম, 32 জনের একটা টিম, তারা এসে আমাদের সঙ্গে যৌথভাবে এবং সরকারের সহায়তায় বিনামূল্যে সার্জারিটা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 5,000-এর বেশি শিশু ঠোঁট ও তালু কাটা সমস্যা নিয়ে জন্ম নেয়। এর বড় কারণ অপুষ্টি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নাকি লক করা আছে বিভিন্ন কারণে। কারণটা কি, যে যেন মিসইউজটা যেন হয়, অ্যাবিউজটা যেন না হয়, সেই কারণে এটা আমি শুনেছি। আমি সত্য মিথ্যা আমি যাচাই করতে যাই না, কারণ আমার এটা প্রয়োজন হয় নাই। কাজে এটা এই মুহূর্তে আপনাকে আমি প্রশ্নের উত্তর দিতে পারি। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই প্রশ্নটা বোধহয় না করাই ভালো। বিভিন্ন কারণে হয়। এখন কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় তথ্য না এটাই ভালো। যে আপনার কমপ্লেনগুলো থাকে, সেই জায়গা থেকে আমাদের জানা আগ্রহটা হচ্ছে যে মোট কতজন পলিটিশিয়ানের এনআইডি লক হয়েছে। আপনি যেটা বলেন যে আপনার এনআইডি লক হয়েছে, আমারটা আছে, আমি শুনেছি, আই এম নট কনফার্ম। এটা
আপনার আমার নিশ্চিত করার কোনো ব্যাপারই নেই, যদি হয়ে থেকে থাকে ভালো, তো আমারটা ডেটা অ্যাবিউজ হবে না। তাহলে কি আপনার নির্বাচন কমিশনার দ্বারা কি এনআইডি লক আছে? আমি আমারটা বলেছি, আমি তো আর সবারটা বলিনি, আমি আমারটার কথা বলেছি। ডিজি সাহেবের উত্তর দিবেন না, উত্তর তো আমিই দিচ্ছি। ডিজি সাহেব তো উত্তর দিবে কেন? উত্তরটা তো আমিই দিচ্ছি, আর ডিজি সাহেবরা দিয়ে যাচাই করেন। তার মানে কি আমার কথা সত্যতা আপনার কাছে নাই? আমি বলছি তো যে আমারটার কথা বলছেন, এর বিষয়ে তো আসলে কারোর এই সমস্ত ব্যক্তি পর্যায়ের তথ্য নেওয়াটা সঠিক না। আপনি সামগ্রিকভাবে যেটা বলেছেন কতগুলো আইডি লক আছে সেটা সম্পর্কে একটা বলা হচ্ছে, কিন্তু কার্ডটা আছে এটা সম্পর্কে বোধহয় আমার মনে হয় যে আমাদেরও তথ্য সীমিত। এনি আদার কোশ্চেন? দেশের বাইরের খবর। যুদ্ধবিরোধী আলোচনার মাঝে গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। 24 ঘন্টায় আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে 105 ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি। এদের মধ্যে 16 জনই দক্ষিণাঞ্চলের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের অতর্কিত গুলিবর্ষণে নিহত হন। মে মাসের শেষ থেকে এ পর্যন্ত গাজার খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়েই প্রাণ গেছে কমপক্ষে 600 ফিলিস্তিনির। এদিকে গাজা সিটিতে পুনরায় তাণ্ডব চালানো শুরু করেছে আইডিএফ। অঞ্চলটিতে কোয়াডকপ্টার হামলায় অন্তত 5 জন মারা গেছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও আল মাওয়াসিতে আবাসিক বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় 12 মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় উপত্যকায় 140 বারেরও বেশি হামলা করেছে ইসরায়েল। চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 56,000। মিসাইল হামলার জেরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা। আইডিএফ জানায় ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি, যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা। এদিকে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি, যার বেশিরভাগই প্রতিহতের দাবি করেছে আইডিএফ। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশ কয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল।